নমস্কার। বাংলা স্ফেয়ারের শেষ ভিডিওয়ে আজকের মতো আপনাদের সামনে আমি বাংলার দিদি কিভাবে দিল্লিতে গেলে মোদি হয়ে যান তার সর্বশেষ নজিরটুকু পেশ করতে চলেছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতা বোধ খুব প্রখর। এমন দুর্নাম তাকে কেউ দিতে পারবে না। তিনি মানুষকে যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন ততক্ষণ ব্যবহার করেন। প্রয়োজন মিটলে বা যদি দেখেন সেই ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বিতর্ক তৈরি হয়েছে যার ছোঁয়া তার উপরে পড়তে পারে, তিনি তৎক্ষণাৎ তাকে হাতের গরম আলুর মতো মাটিতে নিক্ষেপ করে দেন। কিন্তু এটা তার অস্তিত্ব রক্ষার প্রশ্ন। জীবনে কখনো কখনো এমন কিছু সময় আসে যখন ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক তাকে কিছুটা কৃতজ্ঞ তা দেখাতেই হয়। আদানি পর্ব নিয়ে সংসদে যে গ্রিডলক চালু হয়েছে সেই বিতর্কে তৃণমূলের অবস্থান একেবারে পরিষ্কার জলের মতো, সেটা পরিষ্কার করে দিচ্ছে। বিরোধীদের মধ্যে তৃণমূল হচ্ছে গোড়া থেকেই হংস মধ্যে বকযথা। কতটা আছে আর কতটা নেই এটা বোঝা খুব মুশকিল। বোঝা মুশকিল তার কারণ তিনি ট্রোজান হর্স হিসেবে ইন্ডিয়া জোটে ঢুকেছেন, না সত্যি তার বিজেপি বিরোধিতার যেটা কোর স্ট্রেংথ সেটা সত্যি আজ তেজস্বী যাদব, মুলায়ম যাদব বা রাহুল গান্ধীর মতো প্রখর কিনা সেটা বিতর্কের বিষয়। ইন্ডিয়া জোটের শরিকরাও জেনে গেছেন মমতা আছেন কিনা, থাকবেন কিনা সেটা নিয়ে দুর্ভাবনা করার কোনো দরকার নেই। মমতা যা ইচ্ছে তাই করুন, বাকিরা তারা ঐক্যবদ্ধ হয়ে চলবেন। টিএমসি পরিষ্কার করে কংগ্রেসকে জানিয়ে দিয়েছে যে তাদের যে অগ্রাধিকারের তালিকা আছে, যেসব ইস্যু নিয়ে তারা সংসদে কথা বলতে চান, তাতে আদানি প্রসঙ্গ নেই। সুতরাং এই যে কংগ্রেস দিনের পর দিন আদানি ইস্যুতে সংসদ অচল করে দিচ্ছে, এটা তাদের একেবারেই না পছন্দ। তারা চান সংসদে স্বাভাবিক কাজকর্ম হোক, প্রশ্নোত্তর পর্ব চলুক এবং সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য বিরোধীদের যে প্রয়াস সেই প্রয়াস অব্যাহত থাকুক। বলতে পারেন, আচ্ছা 2023 সালে যখন হিন্ডেনবার্গ রিপোর্ট বেরিয়েছিল এবং দেশে এ নিয়ে খুব হইহল্লা হয়েছিল, মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত, তখন কিন্তু কংগ্রেসের সঙ্গে গলা মিলিয়ে তৃণমূলও সংসদের ভিতরে বাইরে এ বিষয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি জানিয়েছিল। তারপর দেখা গেল ধীরে ধীরে একে একে নিবিছে দেউটি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি থেকে সরে এলেন, শরদ পাওয়ারও সেই দাবি থেকে সরে এলেন। এখন প্রশ্ন হচ্ছে, শরদ পাওয়ার সরে আসেন, তার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আছে। সেটা হলো এই যে পাওয়ার এমন একজন রাজনৈতিক ব্যক্তি যার সঙ্গে দেশের সব কয়েকজন শিল্পপতি বলুন বা বড় ব্যবসায়ী বলুন, ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক আছে।
গৌতম আদানি তাদের মধ্যে একজন। এবং শারদ পাওয়ার সচরাচর কোনো ব্যবসায়ী বা শিল্পপতির বিরুদ্ধে রাজনীতিবিদরা চেঁচামেচি করলে তাতে গলা মেলান না। অতএব হিন্ডেনবার্গ রিপোর্টটাকে শেষ পর্যন্ত শারদ পাওয়ার যে আমল দেননি, সেটা তার রাজনীতির সঙ্গে খুবই মানানসই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদানি প্রীতির কারণটা কি? এমন তো নয় যে গৌতম আদানি পশ্চিমবঙ্গে এসে আম্বানিদের মতো হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনও নয় যে তাজপুরে যে সমুদ্র বন্দর তৈরির কথা ছিল সেটা করতে আদানিরা আর আগ্রহীও নয়। তাহলে কি এমন আবশ্যিক কারণ আছে যার জন্যে আদানির প্রসঙ্গে তারা সরকারের বিরোধিতা করতে একেবারেই প্রস্তুত নয়? দেখুন, অনেকগুলো কারণ আছে। একটা কারণ, গৌতম আদানি, তার পুত্র, এরা বাংলায় ব্যবসা করুন আর নাই করুন, বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সেতু বন্ধনের কাজে এরা সময়ে অসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার চেয়েও বড় কথা, মমতা খুব ভালো করে জানেন পার্থিব সব ইস্যুর চাইতে এই আদানি সংক্রান্ত বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে বেশি স্পর্শকাতর। কেননা তাকে বাদ দিয়ে এই বিতর্ক সম্ভব নয়, এবং তার নাম উঠলে কোথাকার জল কোথায় গড়াবে সেটাও একেবারেই নিশ্চিত নয়। অতএব তিনি শুরু থেকেই নিজেকে ডিস্ট্যান্স করবেন বলে আমাদের অগ্রাধিকারের তালিকায় আদানি নেই এ কথা বলে অ্যাজ ইফ একটা নীতিগত অবস্থান নিয়ে সরে দাঁড়াতে চাইছে। এখানেই প্রশ্ন হচ্ছে তার কৃতজ্ঞতা বোধের। রেয়ারেস্ট অফ রেয়ার ওকেশন, বাট স্টিল অ্যান ওকেশন ওয়ার্থ রিমেম্বারিং। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার মুখে ভোটের বাজারে ময়দানে যতই গালিগালাজ করুক, কিম্বুৎকিমাকার বলে প্রধানমন্ত্রীকে গালাগাল দিক, কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন বলে হুমকি দিক, আসলে কিন্তু মনে মনে নরেন্দ্র মোদীর উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গভীর কৃতজ্ঞতা বোধ আছে। কেননা তিনি সবুজ সংকেতটি দেননি বলে তার অধীনস্থ গোয়েন্দা সংস্থাগুলি মুখ্যমন্ত্রী সহ বন্দ্যোপাধ্যায় পরিবারের কাউকে সেভাবে বিব্রত করার চেষ্টা করেনি, যেটা তারা অধিকাংশ বিজেপি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে করেছে। এই যে এক্সেপশন ঘটানো একজন বিরোধী নেত্রীর ক্ষেত্রে, এর পিছনে কি অঙ্ক আছে সেটা আরো অনুসন্ধান না করে আমি বলতে পারবো না। কিন্তু সিইং ইজ বিলিভিং। আমরা যা দেখি সেটাই তো বিশ্বাস করব, এবং আমরা যা দেখেছি
সেই 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাতে দেখেছি যে শেষ পর্যন্ত তদন্তের আঁচ পশ্চিমবঙ্গের সবচাইতে প্রভাবশালী পরিবারের কে স্পর্শ করে না। আর আজকে যখন আদানি আমেরিকার কোর্টে একেবারে যাকে হিন্দিতে বলে বুড়ি তারা ফাঁস গিয়া, সেই সময় যদি সংসদে কংগ্রেসীদের সঙ্গে গলা মিলিয়ে তৃণমূল কংগ্রেসও নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচরণ করে, তাহলে তো কলকাতা শহরে যে অঘটনটা এতদিন ঘটেনি সেটা ঘটলেও ঘটে যেতে পারে। অতএব সাবধানের মান্ডিং। অতএব তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই বিতর্কের ধারে কাছ দিয়ে যাবেন না, এবং সেই মতো তার সংসদীয় দলের নেতা নেত্রীদের নির্দেশও দিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের ভিতরে এখন একটা নতুন খেলা শুরু হয়েছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গণতন্ত্র খেলা। এ ব্যাপারে তার দল কি সিদ্ধান্ত নিচ্ছে, দিল্লিতে কিভাবে তারা স্ট্র্যাটেজি ঠিক করছেন, তা নিয়ে গতকালই বোধহয় কলকাতায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন যে আমাদের লোকসভা দলের নেতার নাম এই, মুখ্য সচেতকের নাম এই, ডেপুটি লিডারের নাম এই, রাজ্যসভাতেও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কোথায় কি করা হবে সেই সিদ্ধান্ত তারাই নেবেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। ঠিক যেমন এই বিদ্রোহী, তথাকথিত বিদ্রোহী হুমায়ুন কবিরকে শো কজ নোটিশ দেওয়া হলো ওই মমতার বাড়িতে তৈরি হওয়া শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে দিয়ে। এখন নেহাতি আহম্মক না হলে এই যে তৃণমূলের লোক দেখানো অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে বুলি কপচানো, নেহাতি আহম্মক না হলে কেউ এটা বিশ্বাস করবে না। তার কারণ বাঘ যেমন তার জোড়া বদলায় না, তেমনি একজন ব্যক্তির দ্বারা এত বছর ধরে শাসিত এবং শোষিত একটি দলের হঠাৎ রাতারাতি অভ্যন্তরীণ গণতন্ত্র ফিরে এসেছে, এমনকি সংসদে আদানি বিতর্ক নিয়ে তাদের অবস্থান কি হবে সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইত্যাদিরা মিলে ঠিক করছেন। এই গাঁজাখুরি গপ্প কাউকে খাওয়ানো যাবে না। সবাই জানেন এটা দিদির সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটা পৌঁছে দেওয়াই নরেন্দ্র মোদীর কাছে আপাতত দিল্লিতে তৃণমূলের একমাত্র কাজ। অন্যথায় তারা অন্যরকম আচরণ করতেন। যে কাগজ না পড়লে পিছিয়ে যেতে হয়, পশ্চিমবঙ্গে সর্বাধিক বিক্রিত সেই আনন্দবাজার পত্রিকায় আজকে একটা মজার খবর বেরিয়েছে। খবরটা সত্য না মিথ্যে আমি জানি না। সেই খবরে লেখা আছে কংগ্রেসের কোনো একজন নেতা টিএমসির কোনো একজন নেতাকে ফোন করেছিলেন, খার্গে সাহেবের বাড়িতে বিরোধীদের যে বৈঠক হয়েছে গতকাল,
তাতে উপস্থিত থাকার জন্য। টিএমসির সেই নেতা পরিষ্কার বলেছেন যে দেখুন, আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে দুর্নীতি নিয়ে কারুর মাথা ব্যথা নেই। অতএব আদানির বিরুদ্ধে চেঁচামেচি করে অযথা সময় নষ্ট করার মধ্যে আমরা থাকছি না। যদি এটা সত্যি হয়ে থাকে খবর, তাহলে কিন্তু খবরটা খুব তাৎপর্যপূর্ণ। এবং তৃণমূলের নেতা যে কথাটা বলেছেন সেটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। দুর্নীতি যদি মানুষের মনে একটা সরকার সম্পর্কে সত্যিই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত, আমাদের সমাজে ভোটারের সেই সচেতনতা বোধ থাকত বা শিক্ষা থাকত, তাহলে পশ্চিমবঙ্গে 2011 ভোটে জেতার পরে 2016তেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাম রাম করে দিতেন। কেননা এই সরকারের আমলে যত স্ক্যান্ডাল যেভাবে বেআব্রু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই সরকারের বহু আগে চলে যাওয়া উচিত ছিল। তা তো হয়নি। উল্টে দুর্নীতি সত্যি পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট বাক্সে কোনো শীত কাটতে পারেনি। এটা মেনে না নিয়ে কোনো উপায় নেই। কিন্তু শুধু সেই কারণেই কি এই ডিবেট তারা অ্যাভয়েড করতে চাইছেন? আদৌ নয়। অ্যাভয়েড কেন করতে চাইছেন সেটা এতক্ষণ ধরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তাঁরা বলছেন যে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে 5টি বিষয় চিহ্নিত করেছেন, যা নিয়ে তারা সংসদে বিতর্কে অংশগ্রহণ করতে চান এবং চান যে সংসদে আলোচনা হোক। সেগুলো কি? সেই 5টি ইস্যু হচ্ছে মুদ্রাস্ফীতি, বেকারি, deprivation of housing and other funds for West Bengal, ওই আর কি সেই আবাস যোজনা এবং মানরেগাতে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, আর ফার্টিলাইজার শর্টেজ, এই যে বাজারে হঠাৎ সার উধাও হয়ে গেছে সেই প্রসঙ্গ, এবং মণিপুরের অশান্ত পরিস্থিতি, ইনফ্লেশন। কথাটা শুনতে ভালো, কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ে একটা পাতে দেওয়ার মতো ডিবেট করার কোনো লোক কি তৃণমূল কংগ্রেসের উভয় কক্ষে একজনও অবশিষ্ট আছেন? 2 নম্বর, এই ইনফ্লেশন তো সত্যি কথা বলতে কি এমন কোনো অ্যালার্মিং প্রপোর্শনে এখনো পর্যন্ত পৌঁছয়নি যাতে দেশের অর্থনৈতিক স্থিতাবস্থা বিপন্ন হয়েছে বলে মনে হচ্ছে। বরঞ্চ মুদ্রাস্ফীতির হার মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। বাকি যেসব সমস্যার কথা তারা তুলতে চাইছেন, যেমন বেকারি, কি করে পশ্চিমবঙ্গের এমপিরা
কোন মুখে বেকারি নিয়ে দিল্লিতে গলা ফাটাবেন সেটা ভাবলেও আমার হাসি পায়। যে রাজ্যে শিক্ষিত গ্র্যাজুয়েটদের 3 জনের মধ্যে 2.5 জন বেকার, যে রাজ্যে টাকা দিয়ে শিক্ষক নিয়োগ হয় কিংবা শূন্য পদ ভর্তি হয় না, সরকারি শূন্য পদ লাখ লাখ খালি থাকে এবং চাকরি মানেই হচ্ছে চুক্তিতে বহাল, সেই রাজ্যের প্রতিনিধিত্ব করে সংসদে আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলার ছিটে ফোটা অধিকার কি তৃণমূল কংগ্রেসের আছে? এরপরে আসা যাক এই আবাস যোজনা আর অমুক তমুক, এগুলো তো পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ব্যাপার, এ নিয়ে আমার কিছু বলার নেই। আর মণিপুর তো ইজ এ সেকুলার সাবজেক্ট। মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ে 2 ফোঁটা চোখের জল ফেললে বিজেপি ক্রুদ্ধ হবে না, আবার সেটা যে খুব একটা অপচেষ্টা হবে তাও মনে হবে না। কিন্তু এবারের জাতীয় ইস্যু, বিশেষ করে এবারের শীতকালীন সংসদের অধিবেশনে, এই 5টি বিষয় নয়। বিষয় কিন্তু গৌতম আদানি, তার শিল্প সাম্রাজ্য, আমাদের দেশের পরিকাঠামোয় তাদের নিয়ন্ত্রণ, সর্বোপরি সেই কারণেই আমেরিকান আদালতে তারা অভিযুক্ত শনাক্ত হওয়ার পরে পরিস্থিতি কি দাঁড়াতে পারে সে নিয়ে আলোচনা খুবই জরুরি। কিন্তু টিএমসি জানে কোন দেবতাকে কোন ফুলে তুষ্ট করতে হয়। একমাত্র বাংলার মানুষই দেখছি উপর্যুপুরি নির্বাচনে তাদের রায়ে এই উপলব্ধি প্রতিফলিত হচ্ছে না। কেন হচ্ছে না তার বিশদ গবেষণার প্রয়োজন, কিন্তু হচ্ছে না যে সেটা নিয়ে কিন্তু বিতর্কের কোনো অবকাশ নেই। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।